এবার আর জমিতে ধান চাষ হবে না মনে হচ্ছে। তা যা বলেছো তুমি, আগের বার ধান বেচেও তো তেমন লাভ করতে পারিনি। যেটুকু রোজগার হয়েছে সব সংসার চালাতেই চলে গেছে। ও পুঁটির বাবা, তুমি কিছু একটা ভাবো, নইলে তো আমরা সবাই একেবারে না খেতে পেয়ে মরে যাবো গো। আমি কি আর করবো বলো তো, আমিও তো তোমাদের মতন চাষ করেই খাই। তোমার তো গোপাল দাদার সাথে খুব খাতির। তুমি একবার গোপাল দাদাকে বলে দেখো না, যদি আমাদের জন্য কিছু ব্যবস্থা করতে পারে। কি হয়েছে কি? গোপাল দাদা কি করবে? হ্যাঁ, এই দেখো না গোপাল দাদা, কি মুশকিলে পড়ে গেছি। ধান বোনার সময় হয়ে গেল, কিন্তু টাকার অভাবে এখনো বীজ ধান কিনতে পারলাম না। কি করা যায় বলো তো? সে কি, বর্ষা আসতে তো আর বেশি দিন বাকি নেই। তা কবে চাষ করা শুরু করবে? হ্যাঁ, তুমি তো বোঝো গোপাল দাদা, আমাদের অভাবের কথা বলতে বাকি নেই। আমাদের জন্য কি কিছু একটা ব্যবস্থা করা যায় না? অন্তত বীজ ধানটা যেন বুনতে পারি, একটু দেখো না গোপাল দাদা। ঠিক আছে ঠিক আছে, মহারাজকে আজকে গিয়েই বলবো, বুঝলে? আমাদের মহারাজ খুব ভালো মানুষ। উনি নিশ্চয়ই তোমাদের পক্ষেই রায় দেবেন। দূর দূর, গোপালের রাজসভায় দেরি করে আসাটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ মহারাজ, এটা আপনি একদম ঠিক কথা বলেছেন। একে তো মন্ত্রী 6 মাসের জন্য বিদেশে গেছে, তার উপর গোপাল নেই। আমার নিজেকে কিরকম দিশাহারা মনে হচ্ছে। মহারাজ, আমাদের মন্ত্রীমশাই তো রাজ্যের কল্যাণের স্বার্থেই বিদেশ গেছেন। উনি ফিরে আসলেই আবার সব ঠিক মতো হয়ে যাবে। মন্ত্রী ছাড়া রাজ্য চালানো যে কতটা কষ্টসাধ্য ব্যাপার, সে তুমি কি করে বুঝবে বলো তো সেনাপতি? এটা একদম ঠিক কথা বলেছেন মহারাজ। আমাদের সেনাপতিকে যাই বোঝান না কেন, মাথাতে তার কিছুই ঢুকবে না। ব্যায়াম করে করে শরীরের সাথে মাথাটাও মোটা হয়ে উঠেছে। তাহলে মহারাজ, বলছিলাম কি, ওই আমাকেও একবার তাহলে ওই মাথা ঘামানোর সুযোগ দিন। তাহলে আমিও দেখিয়ে দেব আমি কিরকম ওই ধুরন্ধর চতুর লোক। হ্যাঁ, ঠিক আছে সেনাপতি, তাহলে আমাদের মন্ত্রীর অবর্তমানে তোমাকেই আমি সাময়িক কালের জন্য মন্ত্রী ঘোষণা করলাম। এমনিতেও আমাদের রাজ্যে যুদ্ধ ঝামেলা তো কিছুই হয় না, তাই সেনাপতির তেমন কোনো কাজও নেই। হ্যাঁ, সেই জন্যে আজ থেকে সেনাপতি আমাদের সাময়িক মন্ত্রী। এ কি অলক্ষণে কথা শুনছি মহারাজ? আমাদের সেনাপতি সাময়িক মন্ত্রী? সেনাপতি মন্ত্রিত্বর কি বোঝে? এটা আমি স্বেচ্ছায় সেনাপতিকে মন্ত্রিত্ব পদে বসালাম, তোমার বলার কোন অধিকার নেই গোপাল। একেই তো দেরি করে রাজসভায় এসেছে, তারপর আবার বড় বড় কথা বলছে। সে আপনি যা ভালো বোঝেন তাই করুন। আর প্রসঙ্গত বলে রাখি, আজকে আমি রাজসভায় আসার আগে আমাদের রাজ্যের চাষি ভাইদের সঙ্গে কথা বলছিলাম। ওরা বেশ বিপদে পড়েছে। কি 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 বিপদ হয়েছে ওদের? মহারাজ, গত বছর তেমন ভালো ফলন হয়নি বলে ওদের তেমন ভালো রোজগারও হয়নি। তাই ওদের চাষ করার জন্য এবারে বীজ ধান কেনার খুব অসুবিধে হচ্ছে। আসলে শত হলেও ওরা খুবই গরিব তো। এই, তুমি কি বলতে চাও স্পষ্ট করে বলো দেখি। এই গরিব চাষিদের কষ্টের কথা আর কি স্পষ্ট করে বলবো মহারাজ? আমি আমি এটাই বলতে চাই যে আমাদের রাজ্যের প্রজাদের যদি আপনি বীজ ধান কেনার টাকা দিয়ে সাহায্য করেন তাহলে খুব ভালো হয় মহারাজ। না না মহারাজ, সেটা কি করে সম্ভব? এমনিতেই বেশ কিছুদিন আগে নবাবকে খাজনা দিতে হয়েছে। রাজকোষের অবস্থা ভালো নয় মহারাজ। এখন যদি ওই রাজকোষ থেকে আবার বেশ কিছু টাকা বেরিয়ে যায় তাহলে তাহলে সমস্যা হতে পারে। আর চাষিরা চাষ না করতে পারলে যে সারা কৃষ্ণনগরবাসীর সমস্যা হবে সেনাপতি। ধান না হলে লোকে খাবে কি? হ্যাঁ, না না, দরকার হলে অন্য রাজ্য থেকে আমদানি করবে। এই আপনার এই গোবর পোড়া বুদ্ধির জন্যেই আপনাকে সাময়িক মন্ত্রী করা মহারাজের একেবারেই উচিত হয়নি। কি বললে তুমি? আমার মাথায় গোবর পোড়া আর তোমার মাথায় কি? হ্যাঁ, তোমরা থামো তো। তখন থেকে কিচিরমিচির। রাজসভাটাকে একটা মাছের বাজার বানিয়ে ফেলেছে একেবারে। শোনো, আমি কালকে সকালে আমাদের রাজ্যের সকল চাষিদের জন্য বীজ ধান কিনে রাখবো, আর তাদেরকে দলে দলে রাজসভায় ডেকে ওই বীজ ধান দেব। কি খুশি তো? ধন্যবাদ মহারাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সেনাপতি ওরফে সাময়িক মন্ত্রী, বলুন মহারাজ। তুমি ঘোষককে দিয়ে রাজ্যে ওই বীজ ধান দেওয়ার কথাটা ঘোষণা করে দাও। যথা আজ্ঞা মহারাজ।
শোনো শোনো শোনো, আগামীকাল আমাদের কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র আমাদের রাজ্যের সকল চাষিদের চাষ করার জন্যে বীজ ধান উপহার দেবেন। সবাই যেন সকাল সকাল রাজসভায় এসে বীজ ধান নিয়ে যায়। শোনো শোনো শোনো। গোপাল দাদা একেবারে সাক্ষাৎ ভগবান। আজকে সকালে গোপাল দাদাকে আমাদের সমস্যার কথা বললাম, আর বেলা হতে না হতেই আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেল। হ্যাঁ, কি বলো পুঁটির বাবা? হ্যাঁ, সত্যি গোপাল দাদার এই ঋণ আমরা কোনো দিন ভুলবো না। এই যে শোনো, তোমাকে যখন মহারাজ মন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন তখন এই সুযোগের সৎ ব্যবহার করো, বুঝলে? এরকম সুযোগ বারবার আসে না। আর যাই করি না কেন, আমি গোপালকে ঠিক দেখে নেব। আমার মাথায় গোবর পোড়া, হ্যাঁ, আমার মাথায়। শোনো, তোমার মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। রাজ্যের চাষিরা গোপালের খুব কাছের লোক, তাই গোপাল ওদের কথা ভাববেই। তাই তোমাকে এমন কিছু করতে হবে যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। মানেটা খুব সোজা। আমাদের বিয়েতে আমার বাবা যে ধান জমিটা তোমায় যৌতুক হিসেবে দিয়েছিল ওটা তো ফাঁকাই পড়ে আছে। হ্যাঁ, তা তো আছেই। রাজসভার কাজের ঠেলায় ওদিকে আর মন দিতে পারিনি। এবার দেবে। শোনো, কালকে মহারাজ যখন সব চাষিদের বীজ ধান দেবেন তখন তুমিও বীজ ধান চাইবে, আর তারপর গিন্নি, তোমার কি বুদ্ধি গো? হ্যাঁ, ইচ্ছে করছে তোমার মাথাটা আমি ওই সোনা দিয়ে বাঁধিয়ে রাখি। তুমি একটু চেষ্টা করলে সেটাও হবে, কারণ এখন তুমি মন্ত্রী। মহারাজ, আমাদের রাজ্যের সমস্ত চাষি ভাইয়েরা রাজবাড়ির দরজার সামনে অপেক্ষা করছে। ঠিক আছে ঠিক আছে, তাদের সবাইকে তাহলে পাঠিয়ে দাও। মহারাজ, আমার একটা আর্জি ছিল। তোমার আবার কি আর্জি? আমি বলছিলাম কি মহারাজ, ওই আমার নিজের ওই বিঘা পাঁচেক চাষযোগ্য জমি আছে। আমার বিয়ের সময় ওই শ্বশুর মশাই আমাকে যৌতুক দিয়েছিলেন। তাই আপনি যদি আমাকেও বীজ ধান দেন তাহলে তাহলে খুব ভালো হয় মহারাজ। তো ভালো তো, তুমিও চাষ করবে। এতে এত কুণ্ঠিত বোধ হবার কি আছে শুনি? না, আসলে মানে সেনাপতি ঢাল তলোয়ার ছেড়ে এবার হাতে লাঙল ধরে মাঠে চাষ করবে। মুখ সামলে কথা বলো গোপাল, আমি কিন্তু এখন এই রাজ্যের মন্ত্রী, বুঝলে? ওটা তো সাময়িক কালের জন্য সেনাপতি। ওহ, তোমরা থামবে। প্রণাম মহারাজ। ঠিক আছে ঠিক আছে, আমি গোপালের কাছে তোমাদের কষ্টের কথা শুনলাম, আর তাই তোমাদের জন্য বীজ ধান কিনে রেখেছি। তোমরা একে একে একটা করে বীজ ধানের থলে তুলে নাও। মহারাজ, তাহলে আমিও একটা নিলাম। হ্যাঁ, নাও। দেখো, তোমাদের সবার দুঃখ লাঘব করার জন্য মহারাজ ভেবেছেন, তেমনি তোমাদেরও তো উচিত মহারাজের কথাটা একটু ভাবা। হ্যাঁ, বলুন সেনাপতি মশাই, আমরা মহারাজের জন্য কি করতে পারি? তোমরা এই বীজ ধান দিয়ে চাষ করবে, তারপর যা ধান উৎপাদন হবে সেটা বিক্রি করে তার 30% মুনাফা মহারাজকে দেবে। তাহলে তোমরাও খুশি আর মহারাজের রাজকোষও খুশি। এত তো আমাদের মুনাফাই হয় না মহারাজ। যে টাকা মুনাফা হয় তার মধ্যে সব টাকাই সংসার খরচ হয়ে যায়, আর বাকি কিছু টাকা রেখে দিই পরের বছরের বীজ ধান, সার আর চাষের সরঞ্জাম কেনার জন্যে। হ্যাঁ, সত্যি তো। তোমরা এক কাজ করো, তোমাদের যা মুনাফা হবে তার থেকে যদি খেয়ে পরে যদি কিছু বেঁচে থাকে তাহলে তার থেকে কিছু মন হলে দিও। আচ্ছা মহারাজ। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই এখন এসো, মন দিয়ে চাষাবাদ করো, কেমন? এই 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 হট 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 এই হট। কি হে পুটির বাবা, কাজ শুরু করে দিয়েছো? হ্যাঁ গো গোপাল দাদা, কদিন পরেই বৃষ্টি শুরু হবে, তাই কাজ তো করতেই হবে। হ্যাঁ, ভগবানের কাছে তাই বলো, বৃষ্টি হলেই সবার মঙ্গল, শুধু আমার অমঙ্গল। কেন, তোমার আবার কি সমস্যা? সে শুধু আমিই জানি, বুঝলে। চলি গো, পরে দেখা হবে। চাপ বাবা, গোপাল দাদা যে কি বলতে চাইলো আর কি বলে গেল কিছুই বুঝতে পারলাম না।
বাহ 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 বাহ, কি সুন্দর ধান হয়েছে। হ্যাঁ, এই ধান বেচে অনেক টাকা রোজগার হবে। সেই জন্য এমন একটা পরিকল্পনা করতে হবে যাতে শুধু আমার রোজগার হয় আর বাকি চাষিরা হুতাশ করে। হ্যাঁ, কিরে বটা, বাড়ি আছিস নাকি? আরে এই বটা, আরে ওই হতভাগা, কোনো সাড়া শব্দ নেই কেন? এ কি সেনাপতি মশাই, আপনি? বিশ্বাস করুন, আমি চুরি চামারি কিচ্ছু করিনি। যেদিন থেকে মন্ত্রী মশাই বিদেশ চলে গেছেন সেদিন থেকে আমি ভালো হয়ে গেছি, সত্যি। ওরে হতভাগা, অত ভয় পাওয়ার কিছু নেই। আমি তোকে মারধরও করব না আর ধরেও নিয়ে যাব না। তাহলে কি করতে হবে সেনাপতি মশাই? শোন, এটা নিশ্চয়ই হয়তো শুনে থাকবি যে আমাদের রাজ্যের মন্ত্রী মশাই বেশ কিছুদিনের জন্য বিদেশ সফরে গেছেন, আর তার বদলে আমি এখন সাময়িক মন্ত্রী হয়েছি। হ্যাঁ, তা একটা কানাঘুষো খবর শুনছিলাম বটে। কানা ঘুষো না, এটাই সত্যি। আর এখন তুই আমার হয়ে কাজ করবি, বুঝলি? আর ঘটা? ওই বেটা শুধু নামেই ঘটা, কিন্তু ঘটে একটুও বুদ্ধি নেই। আর আমি ওই দল ভারী করতে চাই না, বুঝলি? তাই শুধু আমি তোকেই বেছে নিয়েছি। আচ্ছা, বলুন কি করতে হবে? এই নে, এটা ধর। এই থলে দুটোর মধ্যে কি আছে? কি আছে না আছে সেই নিয়ে বেশি মাথা ঘামাস না বাপ। তোকে কি করতে হবে সেইটা শোন। বলুন কি করতে হবে? শোন, আজ রাতে তুই এই থলের মধ্যে যে গুঁড়োটা আছে ওই আমাদের রাজ্যের সমস্ত চাষিদের জমিতে সেই গুঁড়োটা ছড়িয়ে দিবি। কিন্তু হ্যাঁ, ওই ভুল করেও আবার আমার চাষ করা জমিতে ছড়াবি না, বুঝলি? না না, তা কেন? আপনি যেখানে বলবেন সেখানেই ছড়াবো। আর শোন, আজকে গভীর রাতে তাহলে এই গুঁড়ো ছড়িয়ে দে। আর এই নে, এটাও ছড়াতে হবে? তোর ইচ্ছে হলে ছড়াবি। শোন, এতে বেশ কিছু টাকা আছে আর এটা তোর বকশিস। ও এটা ছড়াবো না, গুছিয়ে রাখবো। কি চুপচাপ কাজটা হবে তো? একদম সেনাপতি মশাই, এমন কাজ করব কাকপক্ষীতেও জানতে পারবে না। কাকপক্ষী জানবেও বা কি করে? তখন তো কাকেরাও ঘুমোবে। সেনাপতি মশাই, কাজ হয়ে গেছে। সাবাস, এই তো চাই। গোপাল বলেছে আমার মাথায় নাকি গোবর ভরা। এই মাথা খাটিয়ে আমি যা রোজগার করব গোপাল স্বপ্নেও ভাবতে পারবে না। হ্যাঁ, এতদিনে একটা কাজের মতো মন্ত্রী পেয়েছি। কিন্তু একটা কথা বলুন তো, আমি যে কালকে রাতে সব জমিতে জমিতে গুঁড়োটা ছড়িয়ে দিলাম, সেটা কি ছিল? সেটা কি ছিল তুই ঠিক এক সপ্তাহ পরেই বুঝতে পারবি। কে জানে বাবা, আপনার মাথায় কি চলছে সেটা শুধু আপনি আর ভগবানই জানেন। বেশি জানা বোঝার চেষ্টা করিস না। তুই তোর বকশিস পেয়ে গেছিস, এখন মুখে একেবারে কুলুপ এঁটে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়। যা, দূর হ। আয় 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 আয়, আমার কি সর্বনাশ হলো! আমার সব খাটনি শেষ হয়ে গেল। এ কি পুটির বাবা, ধানের একই অবস্থা? সব ধান তো মরে গেছে। কে আমার এত বড় সর্বনাশ করলো? আয় 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 আয়। শান্ত হও পুটির বাবা, শান্ত হও। আমারও সব ধান নষ্ট হয়ে গেছে গোপাল দাদা, সব ধান নষ্ট হয়ে গেছে। এখন আমি কি খাবো, কিভাবে সারা বছর সংসার চালাবো? ও গোপাল দাদা। শোনো, যতদিন এই গোপাল ভাঁড় বেঁচে আছে ততদিন তোমাদের ভরণ পোষণের দায়িত্ব তার। তোমরা একটু শান্ত হও, আমি ভেবে দেখছি কি করা যায়। দাদু দাদু দাদু, আমাদের সব চাষিদের জমির ধান নষ্ট হয়ে গেছে, কিন্তু কিন্তু সেনাপতি মশাইয়ের জমিতে কিচ্ছুটি হয়নি। হ্যাঁ, সে কি? তুই ঠিক দেখেছিস? হ্যাঁ দাদু, আমরা একটু আগেই দেখে এলাম। আচ্ছা, ঠিক আছে, দেখছি, দাঁড়া। শোনো পুটির বাবা, যা দুর্ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে আর কান্নাকাটি করে তো কোনো লাভ হবে না। এখন কে এই দুর্ঘটনা ঘটিয়েছে সেটা তদন্ত করতে হবে। আর বাচ্চারা, বলো গোপাল দাদু। তোরা আজ থেকে সেনাপতির প্রত্যেকটা পদক্ষেপে নজর রাখবি, আর কোনো রকম সন্দেহজনক কিছু বুঝতে পারলেই আমাকে খবর দিবি, বুঝলি? আচ্ছা দাদু। শোনো বিজ্ঞানী,
তোমাকে এক্ষুনি একটা পরীক্ষা করতে হবে। কি পরীক্ষা গোপাল? এই গাছটা দেখো, আর এই মাটিতে কি আছে সেটা বলো। আচ্ছা গোপাল, এক্ষুনি বলছি। এ তো গোপাল রাসায়নিক বিষক্রিয়া। হ্যাঁ, এই মাটিতে একটা বিষাক্ত রাসায়নিক লবণ মেশানো হয়েছে, তার ফলে জীবন্ত গাছ সব মরে গেছে। শোনো বিজ্ঞানী, তুমি এর থেকেও একটা বিষাক্ত রাসায়নিক বানাও, যেটা ছড়ানোর ফলে জীবন্ত নয়, মৃত গাছও পচে যাবে। আচ্ছা আচ্ছা গোপাল, আমি আজই বানিয়ে রাতের মধ্যে তোমাকে দিয়ে দেব। এবার আমিও দেখব কত ধানে কত চাল। হাহ, রাজ্যের সাধারণ চাষিদের সর্বনাশ করে ভেবেছেন নিজে বড় লোক হবে না? হ্যাঁ, সেগুড়ে বালি। তা সেনাপতি, ধান কাটার সময় তো হয়ে গেল, তা এবার রাজ্যে চাষাবাদ কেমন হয়েছে? মহারাজ, চাষিদের ব্যাপার ঠিক বলতে পারবো না, কিন্তু কিন্তু হ্যাঁ, আমার জমিতে দারুণ ফলন হয়েছে। একেবারে সোনালী লম্বা দানার ধান। হাহা। কেন কেন কেন? তুমি তো এখনো এই রাজ্যের সাময়িক মন্ত্রী, তাই তোমার উচিত সবার সুখ দুঃখের খোঁজ খবর রাখা। আসলে মহারাজ, আমি ওই নিজের জমির চাষের কাজে এতই ব্যস্ত ছিলাম, তাই অন্যদিকে নজর দিতে পারিনি। তা আপনি যখন বলছেন তখন দেব নজর দেব। মহারাজ, সেনাপতিরা নজর দিয়েও কোনো লাভ হবে না। নজর উনি আগেই দিয়েছেন। সমস্ত চাষিদের ধান মরে পচে গেছে, শুধু সেনাপতির জমির ধান ভালো আছে। এ যে ভারী অদ্ভুত ব্যাপার। এতে অদ্ভুতের কি আছে? হ্যাঁ, অদ্ভুতের কি আছে? ওরা ধানের যত্ন নিতে পারেনি, তাই ধান পচে গেছে। আমি যত্ন নিয়েছি, তাই ভালো আছে। হ্যাঁ, সেই জন্যে ওদের জমিতে বিষাক্ত লবণ পাওয়া গেল। তুমি তুমি কি বলতে চাইছো গোপাল? আমি ওই বিষাক্ত লবণ রাতের অন্ধকারে ছড়িয়েছি? হ্যাঁ, প্রমাণ করতে পারবে? তা পারবো কি পারবো না সেটা ভবিষ্যতই বলবে। এ তো ভারী মুশকিল হলো। চাষি ভাইয়েরা এখন খাবে কি? মহারাজ, আমি ওদের দায়িত্ব নিয়েছি। আপনি যদি কিছু সহযোগিতা করেন তাহলে সুবিধে হয়। হ্যাঁ, নিশ্চয়ই। চাষিদের বিপদের সময় এ তো আমার কর্তব্য। আর হ্যাঁ, তোমরা ঝগড়াটা থামাও। মহারাজ, আমি আপনাকে উপযুক্ত সময়ে সব প্রমাণ দিয়ে দেব। এখন শুধু সময়ের অপেক্ষা। এটা গোপাল ঠিক বুঝতে পেরেছে। এটা আমার কারসাজি। না 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 না, আজ রাতের মধ্যেই সব ধান বাইরে চড়া দামে বিক্রি করতে হবে, নইলে বিপদ। শোন বটা, তোকে কালকে ভোরবেলার মধ্যেই সব ধান নিয়ে একজন বড় আড়তদারের কাছে চলে যেতে হবে। হ্যাঁ, আড়তদারের কাছে গিয়ে কি করব? ধানগুলো বিক্রি করবি। আমার সাথে ওনার কথা হয়ে গেছে, ভালো দাম দেবে বলেছে। সেই জন্যে আর বেশি দেরি করা চলবে না। আজকে রাতের মধ্যে আমি দুটো গরুর গাড়ি করে সব ধান বোঝাই করে রাখবো, আর তুই সব নিয়ে কালকে সকালে আড়তদারের কাছে জমা দিয়ে টাকা নিয়ে আমার কাছে চলে আসবি। এই নে আড়তদারের নাম আর ঠিকানা। আচ্ছা সেনাপতি মশাই। আর শোন, এই চাষিদের জমিতে যে সর্বনাশটা আমি করেছি সেটা গোপাল বুঝতে পেরেছে, তাই যা করা তাড়াতাড়ি করতে হবে, নইলে কিন্তু সমূহ বিপদ। আমি জানি তো এটা সেনাপতির কাজ। আমার অনুমান কখনো মিথ্যে হয় না। এখন শোন, তোদের কি করতে হবে। কি করতে হবে দাদু? এই জিনিসটা ধর। রাতে বটার বাড়ির সামনে যখন দেখবি গাড়িতে করে ধান বোঝাই করা থাকবে, তখন তোরা এটা চুপি চুপি গাড়ির ভেতরে ধানের মধ্যে ভালো করে ছড়িয়ে দিবি, আর তারপর দেখবি মজা। কি মজা হবে দাদু? সেটা দেখতেই পাবি। শুধু তোদের নজরদারিটা আর কয়েকদিন চালিয়ে যেতে হবে, আর আজকে রাতের কাজটা ঠিকঠাক করতে হবে, তাহলেই হবে। আচ্ছা দাদু। কি গোপাল, দুদিন তো হয়ে গেল, তা এখনো তো পৌঁছা গেল না। কে বা কারা এই চাষি ভাইয়েদের সর্বনাশ করেছে? উপযুক্ত সময় হলে সব ধরা পড়বে মহারাজ। সত্য কখনো চাপা থাকে না। সেনাপতি মশাই। এ কি, কে তুমি? হুট করে রাজসভায় ঢুকে পড়লে যে? আমি একজন আড়তদার। সেনাপতি আমাকে ধান বিক্রি করেছিল, কিন্তু ধানগুলো সব পচে গেছে। সেনাপতি আমার সঙ্গে বেইমানি করেছে। সে কি?
এ কি করে সম্ভব? আমি তো আমার নিজের জমিতে রাসায়নিক মেশাইনি। আমি তো হ্যাঁ কি বললেন সেনাপতি মশাই? কিছু না বাবা, আমি কিছু করিনি। দেখলেন মহারাজ, সেনাপতি মুখ ফসকে আসল কথা বলে ফেলেছে। এ কি সেনাপতি? তার মানে তুমি? আগে মানে হ্যাঁ মানে না মানে মহারাজ, কি হয়েছে? আমার টাকা আমায় ফেরত দিন, নইলে আমি কিন্তু আমার গ্রামের লোকজনকে ডেকে এনে তুমুল অশান্তি করব। ভুল হয়ে গেছে মহারাজ, আপনি আমায় ক্ষমা করে দিন মহারাজ। এত চাষির সর্বনাশ করেছো? না 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 না, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। আজ থেকে তোমার বেতন বন্ধ, আর তোমার ওই জমি বাড়ি সব আজ থেকে চাষিদের দিয়ে দেওয়া হবে। ও মহারাজ, আমি তাহলে না খেতে পেয়ে মরে যাব। বিশ্বাস করুন, আমি ভুল করে ফেলেছি। কিন্তু সেনাপতি তো নিজের জমিতে রাসায়নিক মেশায়নি, তাহলে? একেই বলে পাকা ধানে মই। সেনাপতি চাষিদের কাঁচা ধানে মই দিয়েছিল, আর আমি মই দিয়েছি পাকা ধানে। আর এই কাজে সাহায্য করেছে বিজ্ঞানী। হ্যাঁ 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 নয় হ্যাঁ।